আমার বিয়ের 4 দিন পরে যখন আমার স্বামী ঘরের মধ্যে ঢুকলো, তখন ওর হাতে এমন একটা জিনিস ছিল যেটা দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। আমি আমার স্বামীকে বললাম, এটা আবার কি জিনিস? আগে তুমি যা কিছু বলেছো সব মেনে নিয়েছি, এমন সমস্ত কথাও মেনে নিয়েছি যেটা কেউই মানত না। আমার কষ্ট হলেও তুমি যা বলেছো আমি তাই করেছি, আর সব কিছু জানার পরেও আমি তোমার সাথে থাকার চেষ্টা করছি, কিন্তু এখন আবার এসব কেন? তখন আমার স্বামী বলতে লাগলো, এই জিনিসটার সম্পর্ক তোমার সাথে না, বরং আমার সাথে। স্বামীর কথা শুনে সঙ্গে সঙ্গে আমার মন ভেঙে গেল, কেননা আমার তো মনে হয়েছিল যে ও আমার জন্যই। আমি নিজের বিয়েতে খুব খুশি ছিলাম, কেননা বড় দিদির পরে শেষ পর্যন্ত আমার বিয়ের লাইন এসে গেছে। কিন্তু বাসর রাতে স্বামী এমন একটা কথা বলল যেটা শুনে আমার সমস্ত খুশি হাওয়ায় মিলিয়ে গেল। আমি ভাবতেও পারিনি যে আমার সাথে এইরকম কিছু হবে। আমার স্বামী অদ্ভুত রকমের মানুষ। বিয়েতে সবাই ওর ব্যাপারেই কথা বলছিল। আমাদের 2 বোনের বিয়ে একসাথে হচ্ছিল। আমার বোনের স্বামীকে খুবই খুশি আর শক্ত সামর্থ্য পুরুষ বলে মনে হচ্ছিল, কিন্তু আমার স্বামী এমনভাবে বসেছিল যেন ওর বিয়ে জোর জবরদস্তি দেওয়া হচ্ছে, যদিও এরকম কোনো ব্যাপারই ছিল না। আমি আমার বোনের থেকে বেশি সুন্দরী, কিন্তু আমার স্বামী খুবই সাধারণ। অন্যদিকে আমার বোন তেমন সুন্দরী না, কিন্তু ওর স্বামী যেন হিরে। আমার স্বামীকে ওর বন্ধুরা বলছিল যে, তোর তো লটারি লেগে গেছে, এত সুন্দরী বউ পেয়েছিস, তোকে আর পায় কে? তারপরেও ওর মুখে কোনো খুশি দেখা যাচ্ছিল না। জানি না আমার স্বামীর কী সমস্যা ছিল, ওর কিসের এত টেনশন ছিল। কিন্তু আমি কখনোই ভাবিনি যে আমার জীবনসাথী এই রকম হবে। আমার আর আমার বোনের বিয়ে একসাথে হচ্ছিল। ও ছোটবেলা থেকেই আমার প্রতিদ্বন্দ্বী ছিল। ও সমস্ত ব্যাপারেই আমার সাথে প্রতিযোগিতা করার চেষ্টা করত, কিন্তু কখনোই আমার সাথে জিততে পারতো না। সেটা পরীক্ষায় নম্বর আনার ক্ষেত্রে হোক বা সৌন্দর্যের ক্ষেত্রে, আমি সব ব্যাপারেই ওর থেকে জিতে যেতাম। কিন্তু আজকে ওর স্বামীকে বেশি ভালো মানুষ বলে মনে হচ্ছিল। সে ওর খেয়াল রাখছিল, আর আমরা স্বামী স্ত্রী এমনভাবে বসেছিলাম যেন আমরা স্বামী স্ত্রী নই, শত্রু, আর কেউ জোর করে আমাদের বিয়ে দিচ্ছে। সমস্ত মেয়ের মতো আমারও কিছু স্বপ্ন, কিছু আশা ছিল যেটা আর কখনো পূরণ হবে না। আমার স্বামী আমার দিকে চোখ উঠিয়েও দেখেনি। পুরো বিয়েতেই ও মাথা নিচু করে বসেছিল, আর সবাই আমার উপরে মনে মনে হাসতে থাকলো। যাই হোক, বিয়ের পরে শ্বশুরবাড়িতে চলে এলাম। পরের দিন আমি নববধূ হয়ে ওর অপেক্ষায় বসেছিলাম, কিন্তু ও সবার সামনে আমাকে লজ্জায় ফেলে দিয়েছিল। এই কারণে আমার মুড খুব খারাপ ছিল। কিন্তু যখন ও ঘরের মধ্যে ঢুকলো, তখন ওর মুখ দেখে মনে হচ্ছিল যে ও এতক্ষণ কান্না করছিল। কিন্তু ওর কান্না করার কারণ কি? বিয়েতে তো নববধূরা কান্না করে, বর কেন কান্না করবে? যাই হোক, এরপরে ও আমার সামনে এসে বসে পড়ল। এর আগে আমি কিছু বলতাম, তার আগেই ওর চোখ থেকে জল ঝরতে লাগলো। এটা দেখে আমি টেনশনে পড়ে গেলাম যে না জানি ওর কী সমস্যা। কোথাও কোনো দুর্ঘটনা ঘটেনি তো? এতগুলো লোক বিয়েতে এসেছিল, হয়তো কারো কোনো অঘটন ঘটেছে। আমার স্বামী বলল, এরকম কিছুই না, সবাই ঠিক আছে। আমি বললাম, তাহলে তুমি কান্না করছো কেন? তখন ও বলতে লাগলো, যদি তোমাকে কারণ বলি তাহলে তোমার অবস্থাও আমার মতোই হবে। কিন্তু না বলেও আমি তোমাকে ধোঁকা দিতে চাই না। যখন আমার স্বামী এই ধরনের কথা বলল, তখন আমার মনে হলো যে ও অন্য কাউকে ভালোবাসে হয়তো। এখন যেহেতু আমার বিয়ে ওর সাথে হয়ে গেছে, তাই সারা জীবন আমাকে একটা দুঃখী মানুষের সাথে কাটাতে হবে। কিন্তু এরপরে যে কথা আমার স্বামী আমাকে বলল, সেটা শুনে সত্যি সত্যি আমার চোখে জল আসতে শুরু করে দিল। আমার স্বামী বাচ্চার মতো কান্না করতে করতে বলছিল যে, আমি তোমাকে এই কথাটা বিয়ের আগেই বলতে চাইতাম, যদিও এখন বলার কোনো ফায়দা নেই, কেননা ক্ষতি যা হওয়ার ছিল সেটা হয়ে গেছে, কিন্তু এখনও তোমার সামনে সারা জীবন পড়ে আছে। আমার স্বামী এটাই বলছিল যে আমি বাচ্চা জন্ম দেওয়ার যোগ্য না, আমার থেকে কখনোই তোমার সন্তান হবে না, আমি শুধু তোমাকে ভালোবাসা ছাড়া আর কিছুই দিতে পারবো না। স্বামীর মুখ থেকে এই কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল। আমি বললাম, দেখো, তুমি যদি আমার সাথে মজা করছো তাহলে এরকম করো না। বাসর রাতে স্বামীরা তার বন্ধুদের কথা শুনে নিজের স্ত্রীর সাথে মজা করে। যদি এরকম কোনো ব্যাপার হয় তাহলে আমি তোমার সঙ্গে কখনোই কথা বলবো না। আমার এই কথাতে আমার স্বামী করুণভাবে হাসলো আর বলতে লাগলো যে, কাশ এটা মজা হতো, কিন্তু এটা সত্যি। হঠাৎ করেই আমার রাগ হয়ে গেল, আর আমি বললাম, যদি এরকমই ব্যাপার ছিল তাহলে আমাকে বিয়ে কেন করেছো? এই কথাটা আমার বাড়ির লোকেদেরও বলা উচিত ছিল তোমার। তোমাকে আমি ভালোবেসে বিয়ে করিনি যে এত বড় জিনিস মেনে নেব। বিয়ে মানুষ কী কারণে করে? সন্তানের বাবা মা হওয়ার জন্যই তো। আর তুমি আমাকে বলছো আমাকে কখনোই সন্তানের সুখ দিতে পারবে না। তাহলে এই কথাটা তোমার আগেই বলা উচিত ছিল। তোমার যে কোনো বাহানায় এটা বলে দেওয়া উচিত ছিল। তুমি বলতে পারতে যে আমাকে তোমার পছন্দ না। যখন আমি এটা বললাম, তখন আমার স্বামী বলল যে, তোমাকে আমার খুবই পছন্দ, আমি তোমাকে খুব ভালোবাসি। সত্যি বলছি, আমি নিজেই বাধ্য হয়ে গেছিলাম। আমার বাবা মা আমার বিয়ে নিয়ে পেছনে পড়েছিলেন, তাদেরকে বলার মতো কোনো শব্দ পাচ্ছিলাম না। কিন্তু আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার জন্য জীবন দিতে পারি। কিন্তু এটা আমার হাতে নেই। যদি থাকতো তাহলে যে কোনোভাবেই হোক আমি ঠিক করে নিতাম। এখন আমার নিজের স্বামীর উপরে করুণা হতে লাগলো। আমি তাকে বললাম, সত্যিই কি এর কোনো উপায় নেই? ও বলল, আমি চিকিৎসা করেছিলাম,
কিন্তু ডাক্তার বলেছে এর কোনো উপায় নেই। এ কথা শুনে আমিও কান্না করতে লাগলাম। জানি না কেন কান্না করছিলাম, নিজের স্বামীর কথা ভেবে নাকি নিজের কথা ভেবে নাকি নিজের কপালের কথা ভেবে কান্না করছিলাম। ব্যাস বসে বসে কান্না করে যাচ্ছিলাম। এরকম কান্না করতে করতেই সকাল হয়ে গেল। সারা রাত ধরে আমার মাথায় এমন এমন চিন্তাও এলো যে আমাকে মা বলার মতো কেউ থাকবে না, আমার কখনো বাচ্চা হবে না। এসব ভেবে আমি আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লাম। আমার স্বামীও চুপচাপ বসেছিল, সেও সারা রাত ঘুমায়নি। বারবার আমাকে এটাই বলে যাচ্ছিল যে কান্না করো না, তুমি যা সিদ্ধান্ত নেবে আমি মেনে নেব। এই কথা না আমি আমার বাবা মাকে, না শ্বশুর শাশুড়িকে, না এখন বলতে পারবো, না অন্য কোনো সময় বলতে পারবো। তাই কিছু না বলে যদি আমি চুপচাপ বাবার বাড়িতে ফিরে যাই, তাহলে লোকজন আমার বাবার নামে বদনাম করবে, আর আমার বাবার বাড়ি থেকে বের হওয়া মুশকিল হয়ে যাবে। তাই অনেক ভেবেচিন্তে আমি আমার স্বামীকে বললাম যে আমি তোমার সাথ দেওয়ার চেষ্টা করব। আমার স্বামী এই কথা শুনে খুব খুশি হয়ে গেল আর বলল, যে মেয়েকে আমি ভালোবেসেছি তার কাছ থেকে এটাই আশা করেছিলাম যে আমরা একে অপরের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করব। যখন যখন আমি নিজের বোনকে দেখতাম তখন তখন আমার ওর উপরে জ্বলন অনুভব হতো। ও নিজের স্বামীর সাথে কত খুশি ছিল। আমরা দুজনেই একসাথে নিয়ম পালনের জন্য বাবার বাড়িতে এসেছিলাম, কিন্তু আমার মুখে খুশি কিভাবে থাকতো যখন আমার মাথায় এত খারাপ খারাপ খবর ঘুরছিল। আমার বোন তো রাতেই ফিরে চলে গেল। মা বললেন, তোর সবে নতুন নতুন বিয়ে হয়েছে, তোর এতদিন এখানে থাকা উচিত না। তখন আমি বললাম যে আমার শ্বশুরবাড়ি অনেক দূরে, বারবার আসা যাওয়া সম্ভব না। বোনের শ্বশুরবাড়িতে 2 গলি পরেই, ও তো প্রতিদিন আসতে পারবে, তাই না? 2 দিন পরে যখন আমি ফিরে নিজের শ্বশুরবাড়িতে এলাম, তখন আমার স্বামী খুব খুশি হলো আর বলল, তোমার কথা খুব মনে পড়ছিল। এই সময় আমার মুড খুব খারাপ ছিল। আমি বুঝতে পারছিলাম না যে আমি কার উপরে রাগ করব। আমাদের বিয়ের 4 দিন পরে যখন আমার স্বামী ঘরের মধ্যে এলো, তখন ওর হাতে এমন একটা জিনিস ছিল যেটা দেখে আমি প্রথমে ঘাবড়ে গেলাম। আমি বললাম, এই জিনিসটা কেন নিয়ে এসেছো? কী উদ্দেশ্য তোমার? প্রথমে তুমি যত কথাই বলেছো সমস্ত কিছু আমি মেনে নিয়েছি, কিন্তু এখন এসব কী কারণে? তখন আমার স্বামী বলল যে এই জিনিসটা তোমার জন্য নয়, আমার জন্য। এই কথা শুনে আমার মন ভেঙে গেল। আমি বললাম, তুমি এটা দিয়ে কী করবে? তুমি কি নিজেকে কষ্ট দেবে? আমার স্বামীর হাতে একটা দড়ি ছিল। আমি অবাক হয়ে ভাবলাম যে ও এই দড়ি দিয়ে কী করবে। ও বলল, আমি প্রতি রাতে নিজেকে দড়ি দিয়ে বেঁধে ঘুমাই। আমি বললাম, তুমি এসব কী বলছো? ও বলল, যদি আমি কোনোদিন তোমাকে দড়ি খুলতেও বলি তাহলেও খুলবে না, নিজে থেকেও কখনো খুলবে না। আর যদি আমি ভালোবেসে বা রেগেও বলি তবুও তুমি দড়ি খুলবে না। এই কথাটা সবসময় মনে রাখবে। আমি বললাম, তুমি এটা কী ধরনের কথা বলছো? এর মানে কি? ও বলল, এখন আমি এটা বলতে পারবো না। এটা বলেই আমার স্বামী নিজেকে দড়ি দিয়ে ভালোভাবে বাঁধলো। এরপরে আমাকে বলল যে আমার উপরে একটা চাদর দিয়ে ঢেকে দাও আর ঘুমিয়ে পড়ো। আমি কিছু সময় ধরে নিজের স্বামীকেই দেখতে থাকলাম আর ভাবতে থাকলাম যে কী ধরনের মানুষের সাথে আমার বিয়ে হয়েছে, আমি কিভাবে এই সম্পর্ককে টিকিয়ে রাখবো। এইসব আমার জন্য খুবই অসুবিধাজনক হয়ে যাচ্ছিল। একে তো আমার স্বামীর এত বড় সমস্যা ছিল যেটা আমাকে বাসর রাতেই বলা হয়েছিল, আর এখন তো রাতের বেলা ও নিজেই নিজেকে বেঁধে ঘুমায়। এইসব কিছুর পিছনে কী রহস্য হতে পারে এটা আমার চিন্তা ভাবনার বাইরে। এটা কি কোনো টোটকা ছিল নাকি ওর শরীরে ব্যথা হতো? এই কারণেই হয়তো ও নিজেকে বেঁধে ঘুমায়। আমার মনে আছে যে আমার ঠাকুমার পায়ে যখন রাতের বেলা ব্যথা হতো তখন তিনি নিজের পা নিজের শাড়ি দিয়ে বেঁধে ঘুমাতেন। কিন্তু আমার মনে হয় না যে এরকম কোনো ব্যাপার আছে, কেননা আমার স্বামী তো আমারই বয়সী, দেখতে শুনতেও খুব একটা ভালো না, কিন্তু ওর শরীর স্বাস্থ্য তো ভালোই ছিল, একদম একজন লম্বা চওড়া যুবক পুরুষের মতো। এখন আমার স্বামীর থেকে ভয় লাগতে শুরু করেছে। একদিন তো ও এটাও বলল যে তুমি রাতের বেলা নাইটি পরে ঘুমাবে না, আমার কাপড় পরে ঘুমাবে। আমি বললাম, তোমার কাপড়ে তো আমাকে খুবই জঘন্য লাগবে, মনে হবে আমি কোনো মেয়ে না, ছেলে। ও বলল যে আমি চাই তুমি রাতের বেলা একদমই সাজবে না, তোমার ঘুমানো নিয়ে তো কথা। আমি বললাম, তুমি বারবার এই কথা কেন বলো? আমি কোনো মতেই তোমার কাপড় পরবো না। আমার কি ঘুমানোর সময়ও নিজের স্বাধীনতা থাকবে না? এরপরে আমার স্বামী আর কোনো কথা বলল না। যাই হোক, এখন ও প্রতিদিন এভাবেই ঘুমাতে লাগলো। আমাদের বিয়ে 10 দিন হয়ে গেছে। ওদিকে আমার মা আমাকে আমার বোনের খবর শোনাতো যে ও খুবই খুশি আর ও নিজের স্বামীর সাথে হানিমুনে গিয়েছে। আর এদিকে আমি ছিলাম যে এখনও অবধি এটাই বুঝতে পারিনি যে আমার সাথে কি হতে যাচ্ছে। বাড়ির লোকেদের সামনে তো আমার স্বামী একদম নর্মাল থাকতো, আমার সাথে একদম সেরকমভাবে মজা করতো যেমন কোনো নতুন বিবাহিত জোড়া করে, কিন্তু যখন একলা হতো তখন খুব অদ্ভুত রকমের হয়ে যেত। আমার সাথে কথাও বলতো না, সব সময় দুঃখী আর উদাস হয়ে থাকতো, আর তারপরে নিজেকে বেঁধে ঘুমিয়ে পড়তো। কিন্তু এক রাতে একটা খুবই অদ্ভুত ঘটনা ঘটলো আর আমি খুব বাজেভাবে ভয় পেয়ে গেলাম। আমার স্বামী ঘুমিয়ে গেছিল কিন্তু আমার ঘুম আসছিল না, তাই আমি ওর দিকে দেখছিলাম। হঠাৎ করেই ও জেগে উঠলো আর আমাকে বলতে লাগলো, আমার দড়ি খুলে দাও। আমি বললাম, তুমি নিজেই নিজেকে বেঁধে ঘুমিয়েছো আর এখন আবার খুলতে বলছো,
তুমি কি এটা সার্কাস বানিয়ে রেখেছো? তোমার সাথে জীবন কিভাবে কাটাবো? কোনো তো এরকম কথা বলো যার কারণে আমি এটা অনুভব করতে পারি যে আমি তোমার সাথে থাকতে পারবো কি না। প্রথমে তুমি আমাকে এত বড় একটা কথা শোনালে, তারপরে তুমি নিজেই নিজেকে বেঁধে শুয়ে পড়ো, আবার আমাকে বলছো যে আমার সামনে সেজেগুজে থাকবে না, আমাকে কোথাও নিয়ে যাও না, আমার সাথে কোনো কথাও বলো না। এখন যদি আমি তোমাকে ছেড়ে চলে যাই তাহলে সবাই বলবে যে মেয়েটা খারাপ, কিন্তু এখানে এত বেশি সমস্যা আমি কিভাবে সহ্য করব। ও আমার কোনো কথাই শুনছিল না। ও বলতে লাগলো এখনই খুলে দাও। তখনই আমার সেই কথাটা মনে পড়লো যে ও বলেছিল আমি নিজে বললেও আমাকে খুলবে না, তাই আমি বলে দিলাম যে আমি খুলতে পারবো না। আমার স্বামী আমার উপরে রেগে গেল আর আমি ওর থেকে ভয় পেয়ে গেলাম। ও খুবই রেগেছিল, এই কারণে ওকে না খোলাই ভালো। কিন্তু আমি নিজের কপালের উপরে কান্না করছিলাম। আমি তো ওকে এটাও বলেছিলাম যে এই কথাটা আমি কাউকে বলবো না, আর সবার সামনে এমনভাবে থাকবো যেন আমি এই দুনিয়ার সব থেকে ভাগ্যবতী মেয়ে। কথায় বলে যে বিয়ের পরে খুশি থাকে তার চেহারাতেও সেটা ফুটে ওঠে, আর যদি কেউ দুঃখে থাকে তাহলে তার চেহারা বদলে যায়। আমার এক বান্ধবী ছিল যে খুবই বেশি সুন্দরী ছিল। যখন ওর সঙ্গে আমার 4 বছর পরে দেখা হয় তখন আমরা ওকে দেখে হতবাক হয়ে গেছিলাম। ওর বিয়ে তাড়াতাড়ি হয়ে গেছিল, ওর নিজের বিয়েতে খুব খুশি ছিল। কিন্তু 4 বছর পরে যখন আমরা সবাই ওর বাড়িতে ওর সঙ্গে দেখা করার জন্য গেলাম, তখন আমাদের মনে হয়েছিল যে এটা ও নয়, এটা হয়তো ওর মা, না হলে ওর কোনো বড় দিদি হবে। ওর মুখ একদমই বদলে গেছিল। ও আমাদেরকে নিজের জীবনের গল্প শুনিয়েছিল। ও বলেছিল যে ও খুব সমস্যায় আছে, ওর স্বামীর কোনো কাজ নেই, তাই ওকে কাজও করতে হয় আর সংসারও দেখতে হয়, এই কারণে ওর অবস্থা এই রকম হয়ে গেছে। আমরা ওর সঙ্গে দেখা করে আসার পরেও 2 ঘন্টা অবধি ওর কথাই বলতে থাকলাম যে নমিতার কি হয়ে গেছে, ওর চেহারা কেমন বুড়িয়ে গেছে, এরকম কিভাবে কারো চেহারা এতটা বদলে যেতে পারে। পরের দিন আমি আমার স্বামীকে এই কথা বললাম যে তুমি এরকম কেন করো। তখন ও বলতে লাগলো যে আমি তোমাকে এই কথা বলতে পারবো না। আমি ওকে বললাম যখন এত বড় রহস্য আমাকে বলে দিয়েছো, তুমি এমন রহস্য আমাকে বলেছো যেটা পুরুষ নিজের স্ত্রীকেও বলতে চায় না, সেটা তুমি বাসর রাতেই বলে দিয়েছো। হয়তো এই কারণেই আমি তোমার সাথ দেওয়ার জন্য রাজি হয়ে গেছিলাম, কেননা আমি ভেবেছিলাম যে তুমি খুব সৎ মানুষ। এখন তুমি আমাকে এই কথাটা কেন বলছো না? আমার স্বামী বলল আমি তোমাকে সব কিছুই বলেছি, কিন্তু এই কথাটা তোমাকে বলতে পারবো না, তাই এই ব্যাপারটা নিয়ে আমাকে বারবার বিরক্ত করো না। তখন আমি ওকে এটাও বললাম যে রাতের বেলা তুমি নিজেই আমাকে খুলে দাও বলছিলে। তখন ও বলতে লাগলো আমি যতই বলি না কেন তুমি কোনো মতেই খুলবে না। এভাবেই আমাদের বিয়ে 1 মাস পার হয়ে গেছে, আর আমার বোন ওর প্রেগনেন্সির খবর আমাদেরকে শুনিয়ে দিল। এই খবর যখন আমার শ্বশুরবাড়িতে পৌঁছে গেল তখন আমার শাশুড়ি আমাকে কথা শোনাতে শুরু করে দিল যে বড় তুমি, আর খুশির খবর তোমার বোন প্রথমে শুনিয়ে দিল। এই কথা শুনে আমার খুব খারাপ লেগেছিল। আমার খুব বেশি খারাপ লাগতো না যদি আমি এটা জানতাম যে আমার স্বামী ঠিকঠাক আছে আর একদিন না একদিন আমরাও এই রকম খুশির খবর পেয়ে যাব, তাহলে হয়তো আমার খারাপ লাগতো না। কিন্তু আমি জানতাম যে আমার সাথে এরকম কিছু কখনোই হবে না, যেটা এখন আমার বোনের সাথে হয়েছিল। আমি ভগবানের সামনে বসে কান্না করতে লাগলাম আর তাকে জিজ্ঞেস করতে লাগলাম যে হে ভগবান, আমি কি এমন পাপ করেছি যার কারণে তুমি আমাকে এত বড় শাস্তি দিচ্ছ? আমি কি আমার বোনের মনে কষ্ট দিয়েছিলাম যার কারণে ওর সাথে এখন সব কিছু ভালো হচ্ছে, আর আমার সাথে এত খারাপ হচ্ছে যে এর থেকে খারাপ কারো সাথে হতেই পারে না? আমার বোনও যখন আমার সঙ্গে দেখা করার জন্য এলো তখন ও আমাকে অনেক কথা বলল। ও বলল যে এই 1 মাসে তুই নিজের অবস্থা এরকম করে ফেলেছিস কিভাবে, কি নিয়ে এত টেনশন করিস? তোকে দেখে তো একটা বাচ্চাও বলতে পারবে যে তুই একদমই খুশি নেই। যদি সেরকম কোনো কথা থাকে তাহলে তোর সেটা বাবা মাকে বলা উচিত। আমি সারা জীবন তোর সাথে প্রতিযোগিতা করেছি সত্যি, কিন্তু তুই আমার নিজের দিদি, তাই আমি চাই যে তুইও সবসময় হাসি খুশি থাক। আমার নিজের বোনের কথা আপন আপন অনুভব হলো, আর ওকে সব কিছুই বলতে যাচ্ছিলাম, কিন্তু তারপরে আবার ভাবলাম এই কথাটা আমার কাউকেই বলা উচিত না, কেননা এটা আমার আর আমার স্বামীর মধ্যের ব্যাপার। বারবার আমার মনে হতো যে এই কথাটা আমি আমার বোনকে, আমার মাকে, আমার শাশুড়িকে বলে দিই আর ওদের থেকে সহানুভূতি আদায় করি, আর তারা সবাই আমাকে সান্ত্বনা দিয়ে বলুক যে হ্যাঁ তোর সাথে খুব খারাপ হয়েছে। তখন গিয়ে আমি কিছুটা শান্তি পেতাম। মানুষের ভিতরে চাহিদা এটাই থাকে যে সে সবার কাছ থেকে সহানুভূতি পেতে চায়। আমিও চাইতাম কেউ আমার সাহায্য করুক আর না করুক, কিন্তু এইটুকু তো বলতো যে সত্যি তোর সাথে খুব খারাপ হয়েছে, তোর ভিতরে সাহস আছে, তাই তুই এই সব কিছু সহ্য করে যাচ্ছিস। এটা শুনলেও মনে শান্তি পেতাম। আমি খুব টেনশনে থাকতে লাগলাম। আমার ভেতরে আবেগ ফুটে উঠেছিল। যা কিছু আমার বোন পাচ্ছিল সেই সব কিছু আমিও চাইতাম, কিন্তু যখন এটা অনুভব হতো যে আমি এই সব কিছু কখনোই পাবো না, তখন আমার মাথা খারাপ হয়ে যেত। এক রাতে আবারও ঘুম আমার চোখ থেকে হারিয়ে গেল যখন আমার স্বামী হঠাৎই ঘুম থেকে জেগে উঠল আর ছোট বাচ্চার মতো কান্না করতে লাগলো, আর আমাকে বলতে লাগলো প্লিজ আমাকে খুলে দাও।
আমার নিজের স্বামীর উপরে দয়া আসতে লাগলো। আমি ভাবলাম কি করি। তখন আমার সেই সমস্ত কথা মনে পড়ল, কিন্তু না জানি তখন আমার মাথায় কী এলো। আর আমি ভাবলাম যে দড়ি খুলেই দেই, তাহলে তো জানতে পারবো যে ও এমন কি করে। আমি আমার স্বামী দড়ি খুলে দিলাম। তখন আমার স্বামী প্রথমে আমাকে অবাক চোখে দেখলো, তারপরে কিছু সময় আমার দিকে ঘুরতে লাগলো, আর তারপরে ও আমার প্রশংসা করতে লাগলো। ও বলল, তুমি খুবই সুন্দরী। আমি বললাম, জি আচ্ছা, আমি খুব সুন্দরী। তারপর ও বলতে লাগলো, হ্যাঁ সত্যিই তুমি খুব সুন্দরী, তুমি আমার স্ত্রী, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি বললাম, তাহলে তুমি আমাকে ছাড়া থাকছিলে কেন? তখন ও বলতে লাগলো যে সব কিছু ভুলে আমাকে ক্ষমা করে দাও। আমি বললাম, এত কিছু কিভাবে ভুলে যাব? তুমি তো আমার বাসর রাতও খারাপ করে দিয়েছিলে। ও বলল, বাসর রাত আবার কী জিনিস? যখন আমরা দুজনে একসাথে আছি তখন আমাদের জন্য প্রতিটা রাতই বাসর রাতের মতো হতে পারে। ওর এই কথা শুনেই আমার মুখের উপরে হাসি এসে গেল। সকালে আমার চোখ আমার স্বামীর কান্নার আওয়াজে খুলল। ও বাচ্চার মতো কান্না করছিল। না জানি আমার স্বামীর এমন কি হয়েছিল, আমি কখনো কোনো পুরুষকে এরকম কান্না করতে দেখিনি। আমি ওকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, কেন তুমি সকাল সকাল কান্না করছো? তখন ও বলতে লাগলো, রাতের বেলা কি হয়েছিল। আমি বললাম যে আমি দড়ি খুলে দিয়েছিলাম, কেননা তোমার অবস্থা দেখে আমার কষ্ট হচ্ছিল। কিন্তু সেই দড়ি খোলার পরে এমন কিছু হয়েছে যে আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেছে। এটা আমি ভাবতে বাধ্য হয়েছিলাম যে আমার স্বামী আমাকে ধোঁকা দিচ্ছিল, ও আমাকে মিথ্যা কথা বলছিল। কিন্তু কেন আমার সাথে এরকম করছিল সেটা আমি জানতাম না। ও আমাকে মিথ্যা কথা বলেছিল। ও এমন একটা মিথ্যা কথা বলেছিল যেটা কোনো স্বামী নিজের স্ত্রীর সাথে বাসর রাতে করে না। এমনকি যদি কেউ সত্যি সত্যি কোনো সমস্যার শিকার হয়, তবুও সে কখনোই এই কথা নিজের মুখে আনতে পারে না। পুরুষদের মধ্যে নিজেকে নিয়ে অহংবোধ খুব বেশি হয়, পুরুষেরা কখনোই এরকম করে না। কিন্তু আমার স্বামী জেনে বুঝেই নিজেকে ভুল প্রমাণ করতে চাইছিল। ও জেনে বুঝেই এটা বলছিল যে ও নপুংসক, যদিও এরকম কিছুই ছিল না। দড়ি খোলার পরেই আমি সেই জিনিসটা জানতে পেরেছিলাম যে আমার সারা জীবনের খুশি এই দড়িতেই বাঁধা ছিল। যখনই আমি দড়ি খুললাম সব কিছু ঠিক হয়ে গেল। কালকে রাত আমরা তেমনভাবে কাটালাম যেমনভাবে দুনিয়ার সমস্ত বিবাহিত লোক কাটায়। না জানি ও এই দড়ির তামাশা কেন বানিয়ে রেখেছিল, কেননা দড়ি খোলার সাথে সাথে সব কিছু ঠিক হয়ে গেছিল। কিন্তু আমার স্বামীর বক্তব্য ছিল যে তুমি এটা ঠিক করনি, বরং ঠিক তো আমি করতে যাচ্ছিলাম। কিন্তু তুমি তো আমাকে শেষ করে দিয়েছো, সব কিছু নষ্ট করে দিয়েছো। এখন আর কোনো মতেই কিছু ঠিক হতে পারে না। এখন এটাই ভালো হবে যে তুমি আমাকে ছেড়ে নিজের বাবার বাড়িতে চলে যাও, কেননা আমার জীবন তো তুমি শেষ করেই দিয়েছো। এখন এখানে থাকলে তোমার জীবনও শেষ হয়ে যাবে। আমি ওর কথা বুঝতে পারছিলাম না, তাই আমি রেগে গেলাম আর বললাম, যে কথা তুমি আমাকে বাসর রাতে বলেছিলে সেই কথা যদি অন্য কোনো মেয়েকে বলতে তাহলে সে সেই সময়ই পালিয়ে যেত। কিন্তু আমি তোমার সাথ দিয়েছিলাম, যদি অন্য কোনো মেয়েকে বলতে তাহলে সে সেই সময়ই চিৎকার চেঁচামেচি শুরু করে তোমার বাড়ির সমস্ত লোককে এক জায়গায় জমা করে নিত। কিন্তু আমি তারপরেও তোমার সাথ দিয়ে সমস্ত কিছু সহ্য করছিলাম, কেননা আমি এই সম্পর্কটা বজায় রাখতে চাইছিলাম। তোমার মতো সব কিছুই নষ্ট করতে চাইতাম না। যখন সব কিছুই ঠিক আছে তখন এই দড়ি দিয়ে নিজেকে বাঁধার আসল উদ্দেশ্য কী ছিল? তুমি কি আমাকে মিথ্যা বলেছিলে? তুমি কি আমার সাথে থাকতে চাইতে না? তাই আমাকে এটা দেখাতে থাকতে যাতে আমি এখান থেকে পালিয়ে যাই। তুমি কি আমার থেকে পেছন ছাড়ানোর জন্য আমাকে এত বড় মিথ্যা বলেছিলে? মানুষের অনেক রকম সমস্যা থাকে, কিন্তু তবুও সারা জীবনে তারা মানতে চায় না। আর তোমার কোনো অসুবিধাই ছিল না, তারপরেও তুমি কিভাবে এরকম করতে পারলে? এই সব কিছুই তোমার মনের ভুল, যেটা তোমার কোনো শত্রু তোমার মাথায় ঢুকিয়ে দিয়েছে। আর বিশ্বাস করো, সে নিজের শত্রুর মনোবল ভাঙতে সফল হয়েছে, কেননা এই কারণে আমাদের দুজনেরই জীবন শেষ হতে যাচ্ছিল। তুমি আমাকে যা কিছু বিয়ের রাতে বলেছিলে, যদি আমি না হয়ে আমার জায়গায় অন্য কেউ হতো তাহলে ভগবানের দিব্যি সে সেই সময়ই চলে যেত আর তোমার জীবন শেষ হয়ে যেত। এটা তো আমি যে থেকে গেছিলাম, আর ভালো হয়েছে যে আমি থেকে গেছিলাম। তাই তো আমি জানতে পেরে গেছি যে তোমার সাথে কোনো সমস্যাই নেই। যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা শুধু আর শুধুমাত্র তোমার ভ্রম, যেটা তোমাকে নিজেকেই দূর করতে হবে। কেননা ভ্রমের কোনো চিকিৎসা নেই। তুমি নিজের সাথে সাথে আমার জীবনও নষ্ট করে দিয়েছো, আমাকেও মানসিক রোগী বানিয়ে দিয়েছো। আমার স্বামী বলল যে আমার কথা মন দিয়ে শোনো, আমি কখনোই বাবা হতে পারবো না। ডাক্তার আমাকে এই কথাটা পরিষ্কার ভাষায় বলেছিলেন। তাই আমি একজন নামকরা কবিরাজের কাছে গিয়েছিলাম। তিনি আমাকে একটা উপায় বলেছিলেন। তিনি আমাকে বলেছিলেন যে যদি আমি নিজেকে কন্ট্রোল করে তার দেওয়া ওষুধ খাই তাহলে আমার সব কিছু ঠিক হয়ে যাবে। এই কারণেই আমি নিজেকে বেঁধে রাখতাম যাতে নিজেকে কন্ট্রোল করতে পারি। কিন্তু তুমি আমাকে খুলে দিলে, আমার সমস্ত পরিশ্রম, আমার সমস্ত সাধনা নষ্ট করে দিলে। এখন আর কোনো মতেই কিছু হবে না। আমি আমার স্বামীর হাত ধরে বিছানায় বসালাম আর বুঝালাম যে তোমার কোনো সমস্যা নেই, তোমার এরকম কিছুই নেই। তুমি এই সব জিনিসের ব্যাপারে ভুল করেও ভাববে না যে এরকম কিছু আছে। আমি তোমাকে বলছি সব কিছু ঠিক হয়ে যাবে। ব্যাস তুমি নর্মাল লোকেদের মতো আমার সাথে থাকো, যেরকম সমস্ত লোক থাকে।
এরকম ভেবো না যে আমি বাচ্চার জন্ম দিতে পারবো না, আর বাচ্চা না হলেই বা কি এমন ভূমিকম্প এসে যাবে। কত লোক এই দুনিয়াতে আছে যাদের বাচ্চা নেই, বাচ্চা ছাড়া কি তারা মরে যায়? সমাজ তো সেই লোকেদেরও কথা শোনাতে ছাড়ে না যারা একদম ঠিকঠাক আছে, তাদেরও কোনো না কোনো জিনিস বের করেই নেয় অসম্মান করার জন্য। আমি তোমার বউ, তুমি আমার কথা শোনো, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি আমার স্বামীকে বোঝালাম, তাকে এই কথাটা বোঝাতে অনেক সময় লাগলো, কিন্তু কোনোরকমভাবে নিজের কথা বোঝাতে পারলাম। এখন আমরা ব্যাস চুপচাপ নিজেদের জীবন কাটাতে লাগলাম। এভাবেই 1 বছর পার হয়ে গেল। এখন লোকেরা বিভিন্ন কথা বলে আমাদের বিরক্ত করত, আমাদের নিজেদের লোকেরাও আমাদের বিরুদ্ধে বিভিন্ন কথা বলল, কিন্তু আমরা চুপচাপ সবার সব কথা শুনতে থাকলাম, সমস্ত বিষ পান করতে থাকলাম, কাউকেই জবাব দিইনি, ব্যাস ভগবানের কাছে প্রার্থনা করতে থাকলাম। এভাবেই 1.5 বছর পরে ভগবান আমাকে আশার আলো দেখান। সেই দিন আমি আমার স্বামীকে একজন ভেঙে পড়া মানুষ থেকে একজন আত্মবিশ্বাসী মানুষ হতে দেখতে পেলাম। ও একদিনেই এমন আত্মবিশ্বাসী পুরুষ মানুষ হয়ে গেল যেরকম মানুষ আমি সব সময় চাইতাম। আমার বোনের ওখানে মেয়ে জন্মেছিল, আর এই কথাটা নিয়েও সমাজ ওকে কথা শুনিয়েছিল যে প্রথম সন্তান মেয়ে কেন হলো, ছেলে হওয়া উচিত ছিল। ভগবান আমাকে ছেলে দিয়েছেন, কিন্তু এর আগে এই সমাজ আমাকে অনেক কথা শুনিয়ে ছেড়েছে। এখন আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে সমাজের লোকেদের কথা না ভেবে শুধু এই চিন্তা করুন যে ভগবান কি ভাবেন। এটা কখনোই ভাববেন না যে লোকে কি বলবে, বরং এটা ভাবুন যে ভগবান সব কিছু দেখছেন, তিনি কি ভাববেন। ব্যাস, যখন আমরা এই জিনিসটার উপরে আমল দিতে শুরু করলাম, আমাদের জীবন খুশিতে ভরে উঠল। আর সেটাও পেয়ে গেলাম যেটা আমাদের পাওয়া উচিত ছিল, কেননা আমরা টেনশন নেওয়া ছেড়ে দিয়েছিলাম। আমার স্বামী শক্ত সামর্থ্য মানুষ, আমি তার মধ্যে কোনো দুর্বলতা দেখতে পেতাম না, ওর মধ্যে কোনো অভাব ছিল না। ব্যাস, এটাই হয়েছিল যে কখনো কখনো পুরুষরাও ভয় পেয়ে যায়। আমাদের সমাজে পুরুষের ব্যাপারে কিছুই বলেনি, শুধু মেয়েদের ব্যাপারেই ধ্যান দেওয়া হয়, আর এই জিনিসটা খুবই খারাপ, যার উপরে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। এমন অনেক অসুখ আছে যেটা পুরুষদেরও হয়, আর তারা এটাও বোঝে যে আমরা বিয়ের যোগ্য নই। যদি আমাদের বিয়ে হয়ে যায় তাহলে আমরা আমাদের স্ত্রীকে খুশি রাখতে পারবো না, এই সব কথা ভেবে তারা বিয়েও করতে চায় না। কিন্তু যখন বারবার তাদেরকে বলা হয় যে তোমাদের বিয়ে দিয়ে দেই, তখন ওরা কোনো না কোনো বাহানা করে নেয়। আপনি নিজেই ভেবে দেখুন, আপনার চারপাশে এরকম কত লোক আছে যারা সবসময় বলতে থাকে যে না, আমি বিয়ে করতে চাই না, যদিও আমরা সবাই জানি বিয়ে যে কোনো পুরুষ আর মেয়েদের জন্য কতটা জরুরি। ধন্যবাদ বন্ধুরা।